স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি গোলাম কিবরিয়া। মিয়ানমারের পর ভারতের সাথেও সমুদ্রসীমা নিয়ে বিরোধ মিটল বাংলাদেশের। আন্তর্জাতিক সালিসি আদালতের রায় অর্জনের দিক দিয়ে আবারও এগিয়ে আমরা। বাড়তি পরিধির স্থায়ী জলসীমানা পেল বাংলাদেশ। এসব নিয়ে আজকের আলোচনা আবারও জয় সমুদ্রেই। কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং সমুদ্র আইন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল ফারুক, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দিবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি। নাইম ভাই, সমুদ্র জয় হলো আবার। এর আগে আমরা দেখেছি মিয়ানমারের সঙ্গে একটা বিরোধ ছিল সমুদ্র সীমা নিয়ে একই রকম, এবং সেটাতেও আমাদের অর্জন হয়েছিল, অনেক বড় অর্জন, যেটাকে এই বর্তমান সরকার অনেক বড় অর্জন হিসাবে দেখিয়েছিলেন, প্রচারণা চালিয়েছেন। এবারের জয় অর্জনটাও বড় বলেই আমরা দেখছি। কিন্তু এই যে এই সমুদ্র সীমা আমরা পেলাম, এটার বাস্তবিক অর্জন কতটা? অর্থনৈতিক দিক বলেন, ভৌগোলিক দিক বলেন, মানে এদিক থেকে বাস্তবিক প্রয়োগের দিক থেকে এটার অর্জনটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথমত আমাদের এই সমুদ্র যে এটা বর্ধিত সীমা আমাদের জন্য নিশ্চিত হলো, ব্যাপারটা কিন্তু এটাই হলো যে আমাদের একটা সমুদ্র সীমা ছিল যেটা নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু আরেকটা অংশ মায়ানমারের সাথেও ভারতের সাথেও ছিল যেটা নিয়ে প্রতিবেশী দুই দেশের সাথে আমাদের বিরোধ ছিল। তো বিরোধপূর্ণ যে জায়গাটা, সেটা নিয়ে আমরা কয়েক ধাপের মানে আদালতি চেষ্টায় এই আরবিট্রেশনে আমরা গিয়ে এটা আমাদের অনুকূলে পেয়েছি। এই অর্থে বিজয়, এই অর্থে যে বিরোধের যে জায়গাটা, যেমন মায়ানমারের সাথে ছিল সে 80,000 মানে বর্গ কিলোমিটার, সেই 80,000-এর মধ্যে আমরা 70,000 পেয়েছি। সো বিরোধের 70,000 পাওয়া কিন্তু এটা বড় পাওয়াই। আবার যদি ভারতের সাথেও ধরেন 25,000-এর মধ্যে প্রায় 20,000 পেয়েছি। 19,500 যদি 19,500 প্রায় 20,000 বলছি, যে 25,000-এর পয়েন্টে এটাও কিন্তু একটা ভালো অর্জন। এখন এটা কিন্তু যেটাকে আমরা টেকনিক্যালি জয় পরাজয় না, কারণ এটা তো আরবিট্রেশন। আরবিট্রেশনে কি হয় যে তারা আমাদের ক্ষেত্রেও আমাদের দাবি ছিল যে ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করে তারা এটা গ্রহণযোগ্য পেয়েছে, এবং তাদের বিবেচনায় মনে হয়েছে এই বিরোধপূর্ণ অংশটা দুই দেশের মধ্যে এইভাবে বন্টিত হওয়া দরকার। তো এখানে ঠিক হারাজিতির ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা ডিসিশন হয়েছে, যেটা এখন ভারতও মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। তার ফলে আমরা কি পেলাম? আমরা ভারতের সাথে 19,500 এবং মায়ানমারের সাথে 70,000 মিলে আমাদের এর বিরোধের বাইরেও যেটুকু ছিল যে এই বিরোধপূর্ণটা যদি আমরা না পেতাম, পুরোটাই ওরা পেয়ে গেল, আমরা কিছুই পেলাম না তর্কের ক্ষেত্রে যদি না, তাহলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত, তোমার লুজার, এখানে আমরা কতটুকু লাভবান হয়েছি সেটা আমি আমার এই কথাটুকুর পরে এটাই আসছিল যে আমরা এখন যে এই বিশাল জায়গাটা আমাদের টেরিটরির অন্তর্ভুক্ত হলো, তার ফলে আমাদের প্ল্যানিং, এই যে আমরা যে মনে করেন গভীর সমুদ্রে এটা যে কোনো খনিজ পদার্থই হোক, তেল হোক, গ্যাস হোক, মাছ হোক, আমরা কিন্তু খুবই অল্প বলছি। এর যে সম্পদের যে সম্ভাবনা যা আছে বলে থিওরিটিক্যালি আমরা জানি, খুব আমরা 10টি ব্লক আমরা পেয়েছি। এগুলি তো হলো ব্লকের আলোচনা, কিন্তু তেল গ্যাসের প্রশ্ন। কিন্তু আমার তো এই একই ব্লকে তো অনেক কিছু, মাছও আমাদের একটা জানা বিষয়। তো আমরা কিন্তু এইগুলি নিয়ে এখনো কোনো প্রপার হিসাব নিকাশ নাই। এটা অফুরন্ত সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমি মনে করি এই সম্ভাবনাটা তৈরি হওয়ার কারণে এখন কিন্তু আমরা ডিসাইড করতে পারবো। এখন আমাদের খুব দ্রুত ডিসাইড করতে হবে আমরা যেটাকে বলে মানে এক্সট্রিমলি এটাকে এক্সপ্লয়টেশনের প্ল্যানিং কি হবে। এর জন্য আমাদের কিন্তু আমাদের কোয়ালিফিকেশনসও বাড়াইতে হবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আমাদের কিন্তু এটা নিয়ে লেখাপড়া করার, গবেষণা করার এই জায়গাগুলি ভালো করে বাংলাদেশের নাই। মনে করেন আমাদের যে প্রিমিয়ার প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, তাতে কিন্তু সমুদ্র বিজ্ঞান এটা বিষয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুবই সামান্য পরিসরে একটা আছে। আমি মনে করি এই মুহূর্তে আমাদের এই যে জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করা, আমাদের এক্সপার্টিস ডেভেলপ করা, এই দিকে মনোযোগ দিতে হবে, এবং এটা সুন্দর পরিকল্পনা। আমাদের দেখতে হবে যে দেশের বাইরে আমাদের নাগরিক কেউ আছে কিনা এই বিষয়ে বিশেষজ্ঞ, এইভাবে আমরা করতে পারবো। কিন্তু কেউ মনে করেন, বলতে চান যে এটা করে কি হবে, আমরা তো এক্সপ্লয়েট করতে পারবো না। কিন্তু আমি কিন্তু তাদের সাথে একমত না। এক্সপ্লয়েট করার আগে এটা নির্ধারিত হওয়া খুব জরুরি ছিল,
এবং আমরা সেই জরুরি কাজটা সমাধান করতে পেরেছি। আরেকটা বিষয় নঈম ভাই, যেটা এই মানে এই বিষয়টি বিরোধ নিষ্পত্তির জন্য 43 বছর লাগলো আমাদের, এটা তো অনেক দিন ধরেই বিরোধ ছিল। এই এত দীর্ঘ সময় লাগার বিষয়টা কি স্বাভাবিক? মানে এরকম ক্ষেত্রে যেমন নাকি আগে আমরা যথেষ্ট জোর দিইনি বা গুরুত্ব দিইনি ইস্যুটাকে, কোনটা ঠিক এখানে? আমার মনে হয় এইগুলি আমাদের সরকারের মেজাজ এবং ভারত বাংলাদেশ সম্পর্ক দুটো এখানে পার্টিনেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিবেচ্য। এক হচ্ছে ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সরকার, অথচ নিজের দাবির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, সেরকম একটা সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মধ্যে আমরা পেয়েছিলাম। মানে তখন কিন্তু ভারতের সাথে আমাদের সরকারের সম্পর্কটাও ভালো, আবার ভারতও দাবি ছেড়ে দেওয়ার প্রশ্নে কিন্তু অটল ছিল। সুতরাং তারা অন্তত পক্ষে বন্ধুত্বপূর্ণভাবে এই সিদ্ধান্ত নিতে পেরেছে, ঠিক আছে আমরা তাহলে আরবিট্রেশনে যাই, দেখি সেখানে আমরা সেটা মেনে। এর আগে কি এই সিদ্ধান্তেও এই নেওয়া সিদ্ধান্ত যায়নি? হয় নাই। 2009 এর আগে ভারতকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায়নি। না, ভারতের কাছে যাবে কোথায়? তখন তো আমরা বিরোধ, আমরা তো তখন অফেন্সিভে আছি, আমরা তালপট্টি দাবি করছি, আমরা পারলে ওখানে নৌবাহিনী পাঠাই, অ্যাকশনে যাই, এই ধরনের বিষয়। এখন আজকের দুনিয়ায় ভারতের মতো একটা বড় শক্তির সাথে আমরা গায়ের জোরে সমাধানের চেষ্টা, আমাদের আইদার গায়ের জোরে চেষ্টা হয়েছে বা মুখের জোরে, অথবা আমরা নির্লিপ্ততা দেখিয়েছি, আমরা ইনঅ্যাকশনে গেছি। তো আমার মনে হয় বিগত সরকারের এটা একটা প্রথম দিকে, দে ওয়ার ভেরি বিজনেস মাইন্ডেড। বাংলাদেশ সরকার ওয়াজ ভেরি বিজনেস মাইন্ডেড। তারা এটা নিয়ে এগিয়েছে, ভারতের সাথে সুসম্পর্কটাকে কাজে লাগিয়েছে এবং তাদেরকে কনভিন্স করেছে যে আমরা মিলে আর ঝগড়াঝাটি করে লাভ নাই, চলেন আমরা কোর্টে যাই। এবং কোর্টে গিয়ে তারা ভারত একদিকে ভারতকে, আরেকদিকে মায়ানমারের সাথে কিন্তু সমাধানটা করতে পেরেছে। ইট ইজ এ ম্যাটার অফ এটিটিউড। সরকারের এটিটিউডের ব্যাপার থাকে যে আমরা কি আমাদের ভালোর জন্য কিছু একটা অর্জন করতে চাই, এবং অর্জন করতে চাইলে আমাদের মোস্ট প্র্যাকটিক্যাল অথবা আমরা যেটাকে বলি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি কি হবে। আমি বিবেচনা করি বিগত সরকার এ যাবৎকালের স্বাধীনতা উত্তরকালের সবচেয়ে প্র্যাগম্যাটিক সলিউশনের স্ট্র্যাটেজিটা নিয়েছিল এবং আমরা সেটার ফল পেয়েছি। মানে কূটনৈতিক একটা বিজয়, এটা কূটনৈতিক বিজয় এবং প্র্যাগম্যাটিজমের বিজয়। এটা মানে যেটাকে সংঘাতের পরিবর্তে আমি বলবো যে সংলাপের মাধ্যমে সমাধানের যে প্রচেষ্টা কৌশল, তার বিজয়। ধন্যবাদ। আমরা যাচ্ছি চট্টগ্রামে। আমরা কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, সমুদ্র আইন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল ফারুকের সাথে। জনাব ফারুক, মায়ানমারের পর ভারতের সাথেও বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষ্পত্তি হলো এবং আজকে আমরা সেটা পেলাম। দুই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি সঠিক ছিল? মানে আমরা কি যেটা অর্জন করতে চেয়েছি সেটা পুরোটা পেয়েছি, নাকি আরো কিছু পাওয়া যেত, বা পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ যে সমস্ত দাবি করেছিল, মোটামুটি আমরা পুরোটা না পেলেও ম্যাক্সিমামই আমাদের পক্ষে এসছে এই কারণে যে আপনার এখানে কোর্ট অথবা ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছে সেটা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আর কি। তো সুতরাং আন্তর্জাতিক আইনের যে আন্তর্জাতিক যে সমুদ্র আইন, তার পরিপ্রেক্ষিতেই দুটো ট্রাইব্যুনাল, আপনার ওই হামবুর্গ ট্রাইব্যুনাল বলেন অথবা যেটা পিসিএ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন হেগে, দুটো ট্রাইব্যুনালই কিন্তু আন্তর্জাতিক সমুদ্র আইন ফলো করেই তারা এই দুটো ট্রাইব্যুনাল রায় দিয়েছে। সুতরাং আমি মনে করি যে পুরো আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনের যে প্রসেস সেটা ফলো করেই দুটো ট্রাইব্যুনাল রায় দিয়েছে এবং এই বিজয় কিন্তু বাংলাদেশের, এবং আমি বলবো যে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য গভর্নমেন্ট এবং এটা বাংলাদেশের জনগণের বিজয়। এবং আমি মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশের একটা বড় ধরনের আইনি বিজয় অর্জিত হয়েছে। অবশ্যই। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পানির নিচে তলিয়ে যাওয়া দক্ষিণ তালপট্টি আদালতের রায় ভারতের অংশ পড়েছে। মূলত যথাসময়ে আমাদের মানচিত্র সংশোধন না হওয়ায় তা আমাদের অধিকারে আসেনি বলে আমরা জানতে পেরেছি। 2010 সালের সংশোধিত মানচিত্র হেগের সালিসি আদালত গ্রহণ করেনি। এক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞদের অভাব ছিল, নাকি আগের সরকারগুলো এ ব্যাপারে উদাসীন ছিল? কোনটা ঠিক, কোনটা মনে করেন আপনি? তালপট্টি বিষয়ে জানতে চাচ্ছিলাম। এটা কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু, হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন আগের এবং এখানে বাংলাদেশ সরকারের গাফলতি ছিল আমি সেটা বলবো না, কারণ এটা
দীর্ঘদিন এটা এখানে আপনার যে জয়েন্ট সার্ভে করার কথা ছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের, সেখানে কিন্তু সেই জয়েন্ট সার্ভেটা ইন্ডিয়া রাজি হয়নি কখনো আর কি, এবং এর ফলাফল হয়েছে যে একটু বিলম্বে হয়েছে। এবং এখানে বাংলাদেশ তার যথাযথ আইনি যুক্তি দেখিয়েছে, কিন্তু আদালত এটাকে একটা রিলেভেন্ট সার্কামস্ট্যান্স হিসেবে বিবেচনা করেনি। এটা আপনার টেরিটোরিয়াল সি এর ভিতরে যেহেতু এটা অবস্থিত, সুতরাং মানে আদালত আপনার যে আন্তর্জাতিক আইনের যে নীতি সেটা ফলো করার কারণেই আমরা সেটা এই সাউথ তালপট্টি পাইনি। এবং আরেকটা বিষয় যোগ করতে হবে যে এটা আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে এটা এখন একটা সাবমার্স এরিয়া, সুতরাং এটার যে লিগ্যাল কনসিকুয়েন্স সেটা হচ্ছে যে আপনার সাউথ তালপট্টি এটার আন্তর্জাতিক আইন অনুসারে কোর্টের রায় অনুযায়ী এটা এখন ইন্ডিয়ার অংশ। জি, ধন্যবাদ। একটু কমেন্ট করবো এই ব্যাপারে। আসলে তালপট্টির প্রবলেমটা মূলত মনস্তাত্ত্বিক এবং পলিটিক্যাল, এটা কিন্তু আমাদের জন্য আর রিয়েল প্রবলেম না। এই জন্য যে আমরা তো মোটের উপর দেখতে হবে, বিবেচনা করতে হবে যে আমরা আবারও বিবেচনা করেন আমাদের যেটুকু নিয়ে আমাদের বিরোধ তার 25,000-এর মধ্যে আমরা 19.5 পেয়েছি। এটা তো দিস ইজ এ ভেরি গুড অ্যাচিভমেন্ট। আবার 80,000-এর মধ্যে মায়ানমারের সাথে আমরা 70,000 পেয়েছি, ইট ইজ এ ভেরি গুড অ্যাচিভমেন্ট। এখন সাউথ তালপট্টি দেখেন, আমি স্টোরিতেই দেখলাম যে বিচারকরা কিন্তু সরেজমিনে দেখতেও এসেছিলেন, এবং তারা যখন বঙ্গোপসাগর ভিজিট করেন তখন এই তালপট্টির অস্তিত্ব তারা পাননি। এক আরেকটা হচ্ছে যে বাংলাদেশের যে টেরিটোরিয়াল আইডেন্টিটিটা, এটা কিন্তু 1947-এর রেড ক্লিফের করা নকশার ভিত্তিতে। এখন ওইখানেই তো একটা ঘাটতি ছিল আমাদের। এই ঘাটতির পর আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা উত্তর আর নতুন করে তো রেড ক্লিফ পাওয়া যাচ্ছে না, সুতরাং ওই জায়গা থেকে আরো 2009 সালে যখন আমরা কোর্টে চলে গেলাম, এখন এটা নিয়মও কিন্তু কোর্টে গেলাম 2009-এ, আর আমি সংশোধন করব 2010-এ আমাদের ম্যাপ, এটা তো গ্রহণযোগ্য হওয়ার কথা না। এটা আমিও যদি কোর্টে যেটা সাবমিশন হয়ে গেছে সেটা, সুতরাং ওইটার ভিত্তিতেই হবে। সুতরাং আমার মনে হয় যে এটা একটা ছোট্ট মনস্তাত্ত্বিক ক্ষত, আমরা ওভারঅল বিজয় দিয়ে এটার সুন্দর প্রলেপ হয় কিংবা শান্তি হয়। অবশ্যই আমরা একটা বিরতি নিয়ে আসছি, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি। যাচ্ছি তার কাছে। মিয়ানমারের পর ভারতের সাথেও সমুদ্র সীমা নিয়ে বিরোধ মিটলো আমাদের, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ইতিমধ্যে। তো এই যে 25,000 বর্গ কিলোমিটার নিয়ে যে বিরোধটা ছিল, এর মধ্যে আমাদের দাবি ছিল কতটা, ভারতের দাবি ছিল কতটা এই বিরোধপূর্ণ জায়গাটার? আমাদের যেই দাবি এবং ভারতের যেই দাবি, তার মধ্যে এই 25,602 বর্গ কিলোমিটার হচ্ছে দুই দাবিতেই ছিল। অর্থাৎ আমরাও এই পুরো জায়গাটি দাবি করেছিলাম, ভারতও এই পুরো জায়গাটি দাবি করেছিল। এই 25,602 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা 75 ভাগেরও প্রায় বেশি, 19,467 বর্গ কিলোমিটার আমরা পেয়েছি, আর ভারত পেয়েছে বাকিটা। ভারত বাকিটা। তাহলে ভারত যেটা দাবি করছিল সেটা ন্যায্য ছিল না বলা যায়। যেহেতু ন্যায্যতার ভিত্তিতে এই রায়টি একটি পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের একটি আরবিট্রাল ট্রাইব্যুনাল এটি দিয়েছে। করতে পারেন যে বাংলাদেশ এই ভাগাভাগিটা চেয়েছে ন্যায্যতার ভিত্তিতে হোক, অবশ্যই, আর ভারতের আবার বেসিস ছিল অন্য। দেখুন, ওনারা চেয়েছেন, যেটি আপনি ঠিকই বলেছেন, যে ওনারা চেয়েছিলেন সমদূরত্ব ভিত্তিতে সীমানাটা নির্ধারিত হোক, আর মিয়ানমার চেয়েছিল একইভাবে সমদূরত্ব ভিত্তিতে। সমদূরত্ব ভিত্তিক কাজ করে কখন? যখন পাশাপাশি দুটি বা তিনটি দেশ, যখন তাদের উপকূল রেখা তটরেখা সমান হয়, সেখানে যদি সমদূরত্ব ভিত্তিতে ভাগ হয় তখন একদম সোজা সোজা করে ভাগ হয়ে যায়, সবার 3 ভাগ হয়ে যেতে পারত। কিন্তু আমাদের তটরেখা সমান নয়, আমাদের হলো কনকেভ, এবং সেই ক্ষেত্রে এই যে গোলাকৃতি, একটি অর্ধচন্দ্রাকৃতি বা গোলাকৃতি যাই বলে এই যে আকার, তার মধ্যে বাংলাদেশ ঠিক মাঝখানে। কাজে সমদূরত্ব টানার ফলে আমরা 40,000 বর্গ কিলোমিটারের মধ্যে 100 নটিক্যাল মাইলের দূরত্বের মধ্যেই আমরা কিন্তু আটকে যাচ্ছিলাম, জোন লকড হয়ে যাচ্ছিলাম।
তাদের সমদূরত্ব পদ্ধতি প্রয়োগের কারণে। সে কারণেই আমরা বলেছি যে এই সমদূরত্ব পদ্ধতি আমাদেরকে ন্যায্য আমাদের যে প্রাপ্য তা আমাদেরকে দেয় না। সুতরাং আমরা সবসময় বলেছি যে এটি ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত, একুইটির বেসিসে হবে, এটি কোনো সমদূরত্ব পদ্ধতি দিয়ে এটি হবে না। এবং সেই দাবি নিয়েই আমরা কোর্টের কাছে গিয়েছিলাম এবং কোর্ট সেই সমদূরত্ব পদ্ধতি যেইভাবে সমুদ্র সীমা নির্ধারণ করেন তারা ঠিক সেইভাবে সমদূরত্ব দিয়ে তারা একটি প্রভিশনাল ইকুইডিস্টেন্স লাইন টেনেছেন প্রথমে, সেটি টেনে নিয়ে তারপরে দেখেছেন যে ন্যায্য পাওনা বাংলাদেশকে দিতে হলে সেটিকে কতটুকু অ্যাডজাস্ট করতে হয় এবং সেই অ্যাডজাস্টমেন্টটি করে তারা চূড়ান্ত সীমারেখাটি টেনেছেন। এবং যেই চূড়ান্ত সীমারেখাটি প্রায় আমরা যে রেখা অনুযায়ী আমরা দাবি করেছিলাম, যেটি আমরা ৭৪ সাল থেকেই দাবি করেছি, ঠিক সেই দাবির প্রায় অনুরূপ, একই রকম। তাহলে আমাদের দাবিটা ছিল ন্যায্যতার ভিত্তিতে। অবশ্যই। আর আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলাপ করেছি, যে মিয়ানমারের সঙ্গে আমরা সমুদ্র বিজয় হলো, একটা অর্জন হলো, ভারতের সঙ্গে অনুরূপ একটা অর্জন হলো, এই অর্জনগুলোর বাস্তবিক প্রায়োগিক মানে ভৌগোলিক দিক থেকে যদি বিবেচনা করি অথবা অর্থনৈতিক দিক থেকে সেটা আমরা কতটুকু কি পাবো বা কি পেতে পারি? যদি একেবারে শুধু আমরা কতটুকু এলাকা পেলাম, কত দূরত্ব পর্যন্ত যেতে পারলাম সেটি যদি আমরা দেখি, আমরা শুরু করেছিলাম 2009-এ আমরা মামলায় যখন গেলাম বা প্রথম রায়টি যখন 2012 সালের 14ই মার্চ পেলাম, সেই 14ই মার্চের রায়ের আগ পর্যন্ত বাংলাদেশের কতটুকু জায়গার উপরে আমরা আমাদের অধিকার ছিল, আমাদের সেটুকু ছিল 40,000 বর্গ কিলোমিটারের উপরে এবং সেটির দূরত্ব আমাদের উপকূল থেকে 100 নটিক্যাল মাইল পর্যন্ত। আর এখন এই দুটো রায় হয়ে যাবার পরে আমরা 300-350 নটিক্যাল মাইল পর্যন্ত চট্টগ্রাম থেকে আমরা সেই দূরত্ব পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারছি দৈর্ঘ্যের দিক থেকে, দূরত্বের দিক থেকে, তটরেখা থেকে দূরত্বের দিক থেকে। আর পুরো এলাকাটি 1,18,813 বর্গ কিলোমিটার, অর্থাৎ 40,000 বর্গ কিলোমিটারের প্রায় 3 গুণ। মানে আমাদের আগে যতটুকু সীমানা ছিল, যতটুকু আমাদের 2009-এ ছিল তার থেকে 3 গুণ বেশি। এখন এই প্রসঙ্গে এখন এটি হচ্ছে এলাকা হিসেবে কতটুকু পেলাম। আর এটির যে প্রায়োগিক দিক আপনি যেটি বলছেন, ধরুন আমাদের এই যে পুরো বিরাট এলাকা, বঙ্গোপসাগরের তো একটি স্ট্র্যাটেজিক একটি বড় ইম্পর্টেন্স আছে, ভূ রাজনীতির যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে বড় একটি ইম্পর্টেন্স আছে, অর্থনৈতিক দিকে বিরাট গুরুত্ব আছে। আমাদের মতো একটি ভীষণ রকমের জনঘনত্বের দেশে আমাদের সম্পদের বিরাট প্রয়োজন রয়েছে এবং এই সমুদ্রে শুধুমাত্র প্রাণীজ সম্পদ, মৎস্য সম্পদ সহ অন্যান্য প্রাণীজ সম্পদ যে বিশাল ভাণ্ডার রয়েছে তাই নয়, এর তলদেশে যে বিরাট খনিজ সম্পদ থাকার যে বিরাট সম্ভাবনা রয়েছে, এই সমস্ত সমুদ্র সম্পদ আমাদের তো প্রয়োজন, কিন্তু আমাদের কোনো অধিকার ছিল না। আমরা সেই বিএনপি জামাত জোট সরকারের সময় একটা হঠকারী সিদ্ধান্ত নিই এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিছুটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো সীমানা নির্ধারণ না করেই কতগুলো ব্লক দিয়ে দেয়া হয়েছিল এবং সেই ব্লকগুলো দেওয়ার কারণে সেই ব্লকগুলোর 28টির মধ্যে 17টি মিয়ানমার দাবি করলো, 10টি ভারত দাবি করলো, আমাদের শুধু একটি থাকলো। আর কোনোটির উপরে আমরা কিন্তু কোনো কাজ করতে পারিনি, আমরা কোনো তেল গ্যাস উত্তোলনের জন্য কোনো চেষ্টাই করতে পারিনি। সেই রায়ের ভেতর দিয়ে আমরা আমাদের মিয়ানমারের সঙ্গে রায়ের মধ্য দিয়ে আমরা কতগুলো পেয়েছি। আর এবার ভারতের সঙ্গে ভারত যে 10টি দাবি করেছিল সেই 10টির 10টিই কিন্তু এবার আমরা পেয়েছি এবং একেবারে খুব একটি অংশ খুব ছোট, বাকি সবটুকু আমরা পেয়েছি। কাজে আমরা কিন্তু এই যেমন মিয়ানমারের সঙ্গে রায় হবার পরেই আমরা বিড করতে পেরেছি এবং তার মাধ্যমে সেখানে আহরণের পদ্ধতি প্রক্রিয়া শুরু করতে পেরেছি খনিজ সম্পদ আহরণের ব্যাপারে। এখনো কিন্তু এই ব্লকগুলোর উপরে আমরা সেই চেষ্টা করতে পারবো। আমাদের সমুদ্রে মৎস্য সম্পদ বিশাল রয়েছে, কিন্তু আমাদের আহরণের কিন্তু কোনো রকম কোনো সুযোগ ছিল না। আমাদের ধরেন 20 কিলোমিটার পর্যন্ত আমাদের প্রায় 50,000 কাঠের নৌকা আছে, তারা মাছ শিকার করে। আর তার বাইরে আরো 20 কিলোমিটার পর্যন্ত আমাদের 150 মতো ট্রলার আছে। তার বাইরে যে বিশাল জলরাশি, আর এখন যে প্রায় 350 নটিক্যাল মাইল পর্যন্ত সক্ষমতা আছে কিনা আমাদের, সেই সক্ষমতা তৈরির জন্য
আগে তো আমরা ওই 40,000 বর্গ কিলোমিটারের বাইরে চিন্তাই করতে পারিনি। এখন এবং এই যে আমরা শুধু চিন্তা করতে পারছি তাই না, এবং এই যে চিন্তা করতে পারবো সেটিকে মাথায় রেখেই জননেত্রী শেখ হাসিনার সরকার যখন আমরা আমাদের দুই প্রতিবেশীকে আন্তর্জাতিক আইনের আওতায় নিয়ে গেছি বিরোধ মীমাংসার জন্য, তার পাশাপাশি আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য, আগে আমাদের 3টে মেরিন একাডেমি ছিল, আমরা তার জায়গায় গত 5 বছরে 22টি মেরিন একাডেমি করেছি। আমরা একটি সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট করছি কক্সবাজারে, আমরা একটি ম্যারিটাইম ইউনিভার্সিটি করছি, এবং এগুলো সব কিন্তু কাজ চলছে। তার সঙ্গে ইউনিভার্সিটিটা কোথায়? ম্যারিটাইম ইউনিভার্সিটি, এটিও পাশাপাশি এই যে আমাদের পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে কেন হচ্ছে না, যেটা নাঈম ভাই তুলেছিলেন এই প্রশ্নটা। ঢাকা এবং চট্টগ্রামে আমরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটার উদ্যোগ নিয়েছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান দুটো বিভাগ খুলেছি এবং সেখানে ছাত্ররা পড়ছে এখন। কাজে আমরা আমাদের দক্ষ জনবল তৈরি করবার ব্যবস্থা নিয়েছি। এত দেরি লাগলো কেন? আমাদের 40 বছর অপেক্ষা করতে হলো কেন? আপনি 40 বছর বলছেন সমুদ্র বিজ্ঞান বিভাগ, 40 বছরে তো কেউ বঙ্গবন্ধু সরকারের সময় বঙ্গবন্ধু সমুদ্র আইনটি করেছিলেন এবং দুই প্রতিবেশীর সঙ্গে আলোচনা শুরু করেছিলেন। তারপরে শেখ হাসিনা সরকার যখন আবার 96 থেকে 2001 ছিলেন, তখন এই আনক্লস, এই কনভেনশনটি অনুস্বাক্ষর করলেন। আর তারপরে আবার আমরা 2009-এ এসে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছিল মহিষপানের দাবি পেশ করবার, কোন সরকার তো কোনো উদ্যোগই নেয়নি। একমাত্র বাংলাদেশের সমুদ্রে আমাদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর সরকার আর বঙ্গবন্ধু কন্যার সরকার ছাড়া আর কোন সরকার বিন্দু মাত্র কোনো কাজ করেনি, কোনো উদ্যোগ নেয়নি। সেখানে জনবল তৈরির প্রশ্নই তো আসে। আমার আরেকটা প্রশ্ন আছে, আমি এটা আপনাদের দুজনের কাছে রাখবো, আগে নঈম ভাইয়ের কাছে প্রশ্ন রেখে আসি। আমরা যেটা জানতে পারলাম যে 3 গুণ হয়েছে সমুদ্রের পরিধি আমাদের বেড়ে, এটা অবশ্যই ভালো একটা দিক, কিন্তু এইটার সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই সক্ষমতা কি আমাদের আছে কিনা এই মুহূর্তে, বা কতটুকু বাড়াতে হবে? আমি এটাতেও একটু বলে নিই, সেটি হচ্ছে আমরা কিন্তু এই দক্ষ জনবল তৈরির পাশাপাশি আমরা কিন্তু আমাদের নৌবাহিনী এবং আমাদের কোস্ট গার্ড তাদেরও সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের জাহাজ, তাদের পেট্রোল বোট, সেগুলো এইসব সমস্ত দিকেই আমরা কিন্তু আমরা যে অধিকারটি পাবো, প্রথমত আমরা চিন্তা করেছি আমাদের অধিকার অর্জন করতে হবে। যদি বেড়ে যায় আমাদের সক্ষমতা কিন্তু তার চেয়েও বেশি বাড়তে হবে, কারণ এখনই অলরেডি যতটুকু আছে ততটুকুই রক্ষার জন্য আমাদের আমরা এখন সেই সক্ষমতা বৃদ্ধির দিকে আমরা কাজ করে যাচ্ছি। এবং এই সরকারি শেখ হাসিনার সরকারি অধিকার প্রতিষ্ঠার যেমন উদ্যোগ নিয়েছে এবং করেছে, ঠিক সেইভাবে সক্ষমতা বৃদ্ধি, জনবল তৈরি আমরা কিন্তু প্রায় দেখতে পাই যে নৌপথে বিপজ্জনক সমুদ্রে এই মালয়েশিয়া যাওয়ার পথে কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটলো এবং প্রায় থাইল্যান্ডের দোসরা বা ট্রলার এসে অনেক কিছু ঘটছে। তো এগুলো একটু বিবেচনায় রাখা, কারণ যখন বেড়ে যাবে দায়িত্ব বেড়ে যাবে। আমরা একটা বিরতি নিয়ে আসছি, নিশ্চয়ই এখন কিন্তু সেই সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এবং হয়েছে অলরেডি। জি, আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, যাচ্ছি চট্টগ্রামে। ডক্টর ফারুক, বাংলাদেশের সমুদ্র সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আর কোনো বিরোধ আমাদের থাকলো না, এখন সমুদ্রের জলরাশিকে আমাদের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে কাজে লাগানো যায় এটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আর এই যে এই বিশাল সামুদ্রিক অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার কি কি উপায় আছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা যে আপনার একটা অর্থনৈতিক পটেনশিয়াল আছে, এটা রায়েও বলা হয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকারের একটা লং টার্ম স্ট্র্যাটেজি নেওয়া উচিত, যে কীভাবে আমরা এই সমুদ্রের যে সম্পদ সেগুলো আহরণ করা যেতে পারে, এবং এখানে দেশি হোক বিদেশি হোক যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট করে এখানকার যে রিসোর্স সেগুলো আপনার ইকুইটেবল এবং রিজনেবল ইউটিলাইজেশন করা উচিত, যেটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কি। তো এখানে শুধুমাত্র লং টার্ম না, শর্ট টার্ম স্ট্র্যাটেজিও নেওয়া উচিত, কারণ এই সমুদ্রে যে বিশাল ভান্ডার যে সম্পদ, সেটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। এবং এই দুটো রায়ে এই দুটো অঞ্চলে বাংলাদেশের যে মেরিটাইম জোন যে সার্বভৌমত্ব অর্জন করেছে, সেটার সঠিক ব্যবহার তখনই হবে যখন এখানকার যে ন্যাচারাল রিসোর্স সেগুলো প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারবো আর কি। এবং সেটার জন্য সক্ষমতা দরকার, যে সেই সক্ষমতা বাড়ানোর জন্য আমি মনে করি
সরকারের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ আমরা যদি এই যে অর্জন আমরা পেয়েছি দুটো রায়ের মাধ্যমে, সেটা যদি আমরা এটাকে ইউটিলাইজ না করতে পারি, রিসোর্স ইউটিলাইজ না করতে পারি, তাহলে অনেকাংশেই আমি মনে করি যে বিজয়টা অনেকাংশেই আমাদের এটা ব্যর্থ হয়ে যাবে। কারণ এটা শুধুমাত্র সার্বভৌমত্বের প্রতিষ্ঠাই না, মূলত হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশ যারা কোস্টাল স্টেট হিসেবে পরিচিত, তারা কিন্তু সবাই এই সমুদ্রের বিশাল ভাণ্ডারকে এবং সমুদ্রের যে সম্পদ তারা পরিকল্পিতভাবে আহরণ করছে এবং তাদের একটা লং টার্ম এবং শর্ট টার্ম স্ট্র্যাটেজির মাধ্যমে তারা এগুলো করছে আর কি। তো আমি মনে করি যে এই বিজয়ের পাশাপাশি সরকারও উদ্যোগ নিবে এবং নিচ্ছে অলরেডি। ধন্যবাদ আপনাকে ডক্টর ফারুক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। নেবে যেই প্রশ্নটা আপনাকে করে গিয়েছিলাম বিরতির আগে, যে এই যে 3 গুণ হয়ে গেল আমাদের সমুদ্র সীমানা, এটার রক্ষার যে চ্যালেঞ্জ, সেইটা কিভাবে মোকাবিলা করা যায়? কারণ আমরা দেখছি যে সমুদ্র পথে বেআইনিভাবে বিদেশ যাত্রা থেকে শুরু করে নানা রকম দস্যুতা, অন্য দেশের ট্রলার ঢুকে পড়া, আমাদের সামুদ্রিক সম্পদ বিশেষ করে মাছ ধরে নিয়ে যাওয়া, এগুলো আকছার ঘটছে। জি, আমি আবারও বলি যে পুরো জিনিসটা হচ্ছে যে আমাদের প্রথমে তো আমাদের অর্জনটা দরকার ছিল, সেটা আমাদের হয়েছে। এখন অর্জনটা না হলে আপনি কিসের ভিত্তিতে কি পরিকল্পনা করবেন? সুতরাং আমাদের অর্জনটা হয়ে যাওয়ার কারণে আমরা মনে করি, আমি যেটা মানে আমার যে প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম, যে শেখ হাসিনার গভর্নমেন্ট বিগত যে টার্মটা, সেই সময়টাতে আমরা দেখেছি এই গভর্নমেন্টের একটা বিজনেস মাইন্ড আছে। দে আর ভেরি বিজনেস মাইন্ডেড, প্রোঅ্যাক্টিভ, যেটাকে বলে একটু প্র্যাগমাটিজমও তারা রাখে, এবং একটা ভাইব্রান্স তারা করতে চায়, নানান কিছু করতে চায়, কোথায় কি সম্ভাবনা আছে একটু দেখিয়ে দিলে ওখানে একটু এগিয়ে যায়। তো এই যে মানে অ্যাগ্রেসিভ, ভাইব্রান্ট, এই যে বিজনেস মাইন্ডেডনেস, আবার ভারতের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাও একটা জরুরি ব্যাপার ছিল এই কোর্টে গিয়ে ফয়সালাটা আনার ক্ষেত্রে। ভারত যদি ধরেন, আমার তো মনে হয় ভারত যদি আরো ডেসপারেটলি বিরোধিতা করত, আমরা এটা কিন্তু নেসেসারিলি এরকম একটা সুসমাধান আমরা হয়তো এত দ্রুত পেতাম না। একটা সরকারের আমলে পেয়ে যাওয়া এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। ভারতের অবদান আছে না, অবদান বলতে এই আছে যে আমাদেরকে বুঝতে হবে, ভারত কিন্তু ভারতও তার একটা বেস থেকে, মানে দাবি থেকে এই ক্লেমটা করেছিল। কি ক্লেম? ওই যে সমদূরত্বের ভিত্তিতে, এটাও একটা পয়েন্ট। বাট আমাদের প্রেক্ষাপটে এটা যে এটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন আমাদেরকে বুঝতে হবে, ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক একটা আদালতে গিয়ে কি মানে মানে জ্ঞান, কি প্রজ্ঞা, কি দেশপ্রেম। প্রথম চ্যালেঞ্জটা কি আমাদের ছিল যে ভারতকে ওই আদালত পর্যন্ত নিয়ে যাওয়া, মানে আমরা প্রসেসটা নিয়ে যাওয়ার জন্য ওই সময়ে দুই দেশের সম্পর্কটাও আমাদের কাজে লেগেছে। আমাদের সরকারের যেটাকে ইতিবাচক মনোভাব নিয়ে যে মানে মানে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেওয়া, দ্রুত মানে অন্তত স্মার্ট কিছু ডিসিশন নেওয়া, এগুলি ছিল গুরুত্বপূর্ণ। এখন অর্জন হওয়ার পর একই বিজনেস মাইন্ডেড গভর্নমেন্টের কাছে এটা আমার ন্যাচারাল এক্সপেকটেশন। যেমন আপনি বলেছেন যে নিরাপত্তা, এখন পৃথিবীর সব দেশেরই নিরাপত্তায় ওই রকম ছিদ্র থাকে, যেখানে আমেরিকায়, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে, বাংলাদেশেরই তো হাজার হাজার লোক যাচ্ছে নানান ছিদ্র পথ অন্বেষণ করে। তার মানে কি তাদের সক্ষমতা নাই? এইটা দিয়ে কিন্তু সক্ষমতা বিচার হয় না। সক্ষমতা বিচার হবে আলটিমেটলি আমরা এটাকে এক্সপ্লয়েট করতে পারি কিনা আমাদের দেশের জন্য। এবং যখন আমাদের এটা নির্ধারিত হয়ে গেল আমাদের এখন সীমা, তখন কিন্তু বাংলাদেশের যে অলরেডি দীপুমণি ব্যাখ্যা করেছেন যে অলরেডি কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের নলেজ ভান্ডার সমৃদ্ধ করার জন্য। আমাদের লোকজন কিন্তু বিদেশেও প্রশিক্ষিত হয়েছেন, অনেকে আছে। এখন দেখবেন অনেকেই আসবে, অনেক কোম্পানি আসবে তাদের রিসোর্স এবং তাদের এক্সপার্টিস নিয়ে, যেহেতু আমরা এটা পেয়ে গেছি। সুতরাং নানানভাবে এখন যদি একটা বিজনেস মাইন্ডেড গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভ হয়, আমি বিশ্বাস করি অল্প সময়ের মধ্যেই এই সমুদ্রের বিশাল এলাকাতে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি খুব দ্রুত লয়ে অনেক বাড়বে। আমি যাচ্ছি দীপনিকা, আমরা বিএনপির একটা প্রতিক্রিয়া আজকে জানতে পেরেছি সংবাদ মাধ্যমে। বিএনপি যদিও আনুষ্ঠানিকভাবে বা প্রেস কনফারেন্সের মাধ্যমে কিছু বলেনি, আমরা জেনেছি বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন বলেছেন ওনার অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে সমুদ্রে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে বাংলাদেশের নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা পায়নি, কোট আনকোট, এটা উনি বলেছেন। এ ব্যাপারে আপনার? দেখুন, আমি কারো মন্তব্য সম্পর্কে কখনো মন্তব্য করি না।
আমি মন্তব্য করব না। আমি যদি জানতে চাই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কি আমাদের নিরঙ্কুশ, সেটা তো রায়েই আছে এবং এই সব মিলিয়ে টেরিটোরিয়াল সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং কন্টিনেন্টাল শেলফ, এই সব মিলিয়েই তো আমাদের এই পুরো 1,18,813 বর্গ কিলোমিটারে আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। যদি এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আমাদের অধিকার প্রতিষ্ঠা নাই হবে, তাহলে এই ব্লকগুলো আসলো কোথায়? এই ব্লকগুলো তো টেরিটোরিয়াল সিতে সব না, এই ব্লকগুলো তো এক্সক্লুসিভ ইকোনমিক জোন সহ ওই পুরো এলাকায়। কাজে যারা মন্তব্য করেন, আমার শুধু খুব বিনয়ের সঙ্গে আমি বলবো যে সমুদ্র আইন বিষয়টি একটু জটিল, কিন্তু যে কোনো আইনের মতোই আইনটি জানতে হবে এবং আইন সম্পর্কে যখন কেউ মন্তব্য করবেন, এটাই আমরা আশা করব যে তারা আইনটি জেনে বা বিষয়টি জেনে মন্তব্য করবেন। আর কোনো একটি দায়িত্বশীল জায়গা থেকে মানুষকে বিভ্রান্ত করবার অপচেষ্টা যদি চলে, সেটি কিন্তু খুব দুঃখজনক। আরেকটা আলোচিত বিষয় ছিল দীর্ঘদিন, প্রায় 3 দশক ধরে আমাদের যে একটা বিরোধ ছিল, সেটা হচ্ছে তালপট্টি, দক্ষিণ তালপট্টি নিয়ে বাংলাদেশ দাবি করে আসছিল, সেটা আমাদের ভারত শুরু থেকেই তাদের দখলেই রেখেছিল সেটা। তো ওই তালপট্টি আমরা দাবি করছিলাম, কিন্তু এই রায়ে সন্দেহাতীত ভাবে এটা ভারতের পক্ষেই চলে গেল। তাহলে সেই দাবিটা কি আমাদের ভুল ছিল যখন আমরা দাবি করছিলাম? দেখুন, তালপট্টি একটি দ্বীপ বলা হয়েছিল, দ্বীপ আসলে এটি আইনের ভাষায় এটি লো টাইড এলিভেশন, অর্থাৎ যখন ভাটা থাকে তখন এটি পানির উপরে জেগে ওঠে, যখন জোয়ার আসে তখন ডুবে যায়। সেই অবস্থাটিও যখন ওই যে সাইক্লোন হয়েছিল, উড়ির চর যখন একেবারে প্রায় ধ্বংসপ্রাপ্ত, সেই সময় কিন্তু এটি তলিয়েই যায়। এখন আর এটি লো টাইড এলিভেশনও না, এখন আর এটির কোনো অস্তিত্ব নেই। এবং এটির পুরো আয়তন কতটুকু ছিল? 1.13 বর্গ কিলোমিটার। কিন্তু এটা খুব ফাস্ট। আচ্ছা, এটিকে নিয়ে আসলে অনেক অপরাজনীতি হয়েছে আমি বলবো, এবং যখন খুব দাবি করা হয়েছে যে এটি আমরা আদায় করেই ছাড়বো, সেই সময়ই আমরা দেখেছি, আমি এইটির দায়িত্ব নেবার পরে যখন এটি নিয়ে কাজ করছি, তখনই আমরা দেখলাম যে 1980 সালের দিক থেকে যতগুলো আমাদের ম্যাপ হয়েছে, যত সংস্থা করেছে, সব ম্যাপে কিন্তু এই দক্ষিণ তালপট্টি, এদিকে রাজনৈতিকভাবে দাবি করা হচ্ছে এটি আমাদের, আমরা অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো, প্রয়োজনে যুদ্ধ করে ফেলবো, আর ওইদিকে দক্ষিণ তালপট্টিকে ভারতের সীমানায় দেখানো হচ্ছে আমাদের দেশীয় ম্যাপে। আমি এটি নিয়ে তো আমি একটা প্রশ্ন করতেই পারি যে তাহলে কি সেই সরকারগুলো নিজেদের দেশীয় ম্যাপে ভারতের দিকে এটি দেখাচ্ছে আর অন্যদিকে জনগণকে বিভ্রান্ত করছে? তাহলে কি এটি দ্বিমুখী একটি নীতি নয়? মানুষকে তাহলে তারা ধোঁকা দিয়েছে। আচ্ছা, আমরা যে মানচিত্রটা দিয়েছিলাম, দাখিল করেছিলাম, সেটাতে আমরা যেটি আমরা আদালতে, জি আদালতে যখন আমরা যাই, আদালতে কিন্তু রায়টি হয়েছে আমাদের এই কোনো ম্যাপের ভিত্তিতে না। আদালতে রায়টি হয়েছে 1947 সালের যে স্যার সিরিল র্যাডক্লিফের যে অ্যাওয়ার্ডটি, এই আমাদের বাউন্ডারি ভাগের, ভারত এবং পাকিস্তানের মধ্যে বাউন্ডারি ভাগ যখন করা হয়, বাউন্ডারি যখন নির্ধারণ করা হয়, সেইটির যে অ্যাওয়ার্ড এবং যেটির সঙ্গে 1925-এর যে গভর্নরের যে নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশন আর এই অ্যাওয়ার্ড দুটোর ভিত্তিতে ল্যান্ড বাউন্ডারি টার্মিনাস, অর্থাৎ কোথা থেকে শুরু হবে, সেটি নির্ধারিত হয়েছে। এবং সেটি নির্ধারণের ক্ষেত্রে আদালত এই অ্যাওয়ার্ড, সেই নোটিফিকেশন এবং সেই সময়ের যেই চার্ট আছে, সেটিকে আধুনিক এখন বিজ্ঞানসম্মত যেই প্রযুক্তি, যেই প্রক্রিয়া আছে, তার মাধ্যমে সেটি নির্ধারণ করে, এই জায়গাটি নির্ধারণ করে সেখান থেকে দাগটি টেনেছে। ল্যান্ড বাউন্ডারি টার্মিনাসটি সেখানে নির্ধারণ করেছে, সেখান থেকে টেনেছে। এই নির্ধারণের ক্ষেত্রে ভারতেরও করবার কিছু ছিল না, আমাদেরও করবার কিছু ছিল না। আমরা একটা ব্রেক নিয়ে আসি, আরো একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা এর আগে মিয়ানমারের সঙ্গে যখন সমুদ্র জয় হলো, আমাদের রায়টা আমাদের পক্ষে গেল, তখন দেখেছি বিএনপির প্রতিক্রিয়া। প্রথমে তারা ধন্যবাদ জানিয়েছিল এবং পরে আবার সেটা ফিরে নিয়েছে। এবারও আমরা দেখলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা নেতিবাচকই ছিল। এগুলো কি শুধু রাজনৈতিক বিবেচনায়, নাকি এটার পিছনে কোনো অন্য
না না, এটা রাজনৈতিক, শতভাগ রাজনৈতিক, এবং এটা দৈন্যের প্রকাশ। আসলে আমি ফ্র্যাঙ্কলি বলি যে তালপট্টির যে কথাটা বলা হচ্ছে এটা তো পুরোপুরি তাদের রাজনৈতিক এবং মানসিক মানে দৈন্যের একটা প্রকাশ। এই জন্য যে তালপট্টি প্রথমত এক্সিস্টই করে না ওই অর্থে, এখন একটা দ্বীপ হিসেবে, সেই আমরা এটাকে একটা মানে স্কোয়ার কিলোমিটার হিসেবে ধরতে পারি। তো হাউ মাচ ওয়াজ তালপট্টি? ইট ইজ 1.13 বর্গ কিলোমিটার। এখন আপনি দেখেন আমরা কিন্তু 25,600-র মধ্যে 19,500 পেয়েছি। তো ওইভাবে ধরলে এই আবার ওই কোনো একটা পার্টিকুলার পয়েন্টের কি পাই নাই এটা নিয়ে হতাশা, এটা আমার মনে হয় খুবই অস্বাভাবিক। এটাকে আমি স্বাভাবিকভাবে নিতে পারছি না। সুতরাং এটার জন্য আমার সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষকে হয়তো এটা দিয়ে আপনি করতে পারবেন, বিভ্রান্ত করতে পারবেন, কিন্তু এটা খুব অন্যায়। এইগুলি করে ভালো রাজনীতিও হয় না। আমি দ্বিতীয় একটা কথা বলি, আমাদেরকে কিন্তু বুঝতে হবে ভারতের সাথে আমাদের ফাইটটা কিন্তু এত আরামদায়ক কোনো ফাইট ছিল না। ভারত কিন্তু আমাদের সাথে জেতার জন্য লড়েছে সর্বাত্মকভাবে। তার নিজের নিয়োজিত বিচারক তো এটার বিরুদ্ধে রায় দিয়েছেন। আমরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিন্তু এটা পেয়েছি। ভারত তার লিগ্যাল টিম পরিবর্তনও করেছিল মায়ানমারের সাথে আমাদের জয়ের পর। আমার যেটা মনে হয় যে আমাদেরকে ভীষণ আনন্দ থাকা উচিত, বেশি আনন্দ প্রকাশ করা উচিত না, এখন পরিকল্পনা নামা উচিত। ডক্টর দীপুমনির কাছে এই যে এই রায়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা? আমি মনে করি না যে কোনো রকম নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করি না। বরং আমি মনে করি যে যেহেতু আমাদের মধ্যে এই অমীমাংসিত বিষয়টি বিরোধ ছিল, সেই বিরোধটির নিষ্পত্তি হয়ে গেল। কাজেই দুদেশের বন্ধুত্ব, সৌহার্দ্য, সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের যে প্রচেষ্টা সেটিকে আরো বেগবান করবে। এবং একটি বাধা, পথ চলতে অনেক ছোট ছোট বাধা আছে, একটি বড় বাধা অপসারিত হলো। এবং মিয়ানমারের সঙ্গেও আপনারা দেখেছেন, মিয়ানমারের সঙ্গে এরকম একটি আশঙ্কা অনেকে তখন প্রকাশ করেছিলেন যে আমরা ন্যায্যতার ভিত্তিতে পেলাম, কাজেই তাতে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা। মিয়ানমারের সঙ্গে মামলার রায়ের আগে যে সম্পর্ক ছিল, মামলার রায়ের পরে এখন সম্পর্ক আরো অনেক বেশি ভালো। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।